গুড মর্নিং স্টুডেন্টস, মার্টিন লুথার কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। লাস্ট ক্লাসে আমরা ব্যাকটেরিয়া এবং ব্যাকটেরিয়ার গঠন, ব্যাকটেরিয়ার আবিষ্কার, ব্যাকটেরিয়ার কিছু প্রধান প্রধান বৈশিষ্ট্য, গঠন বৈশিষ্ট্য সেগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। সেক্ষেত্রে আমরা ব্যাকটেরিয়ার একটি আদর্শ ব্যাকটেরিয়ার ছবি দেখেছিলাম এবং সেখানে বিভিন্ন গঠনের যেই গাঠনিক উপাদান সেগুলো সম্পর্কে দেখেছিলাম। তো আজকে আমরা মূলত ব্যাকটেরিয়ার যে সাধারণ বৈশিষ্ট্য এবং ব্যাকটেরিয়ার যে সকল শ্রেণীবিভাগ সেগুলো সম্পর্কে দেখব। চলো শুরু করি। ব্যাকটেরিয়ার যেই বৈশিষ্ট্যগুলো আমরা মূলত দেখেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে ব্যাকটেরিয়া মূলত হচ্ছে আণুবীক্ষণিক একটি জীব, আকারে অত্যন্ত ছোট এবং সেটি হচ্ছে 0.2 থেকে 5 মাইক্রোমিটার পর্যন্ত হতে পারে এবং অর্থাৎ এটা অণুবীক্ষণ যন্ত্র ছাড়া আমরা একেবারেই দেখতে পাই না। এরা সাধারণত একটি মাত্র কোষ দিয়ে সমস্ত দেহ গঠিত, অর্থাৎ একটি কোষ দিয়েই সে সমস্ত জৈবিক কার্যাবলী এবং দৈনন্দিন কার্যাবলী সম্পন্ন করে এবং এরা হচ্ছে একত্রে বসবাস করে, দল বেঁধে বসবাস করে, তাই এদেরকে কলোনিয়াল বলা হয়। এবং এরা মূলত হচ্ছে প্রাককেন্দ্রিক অর্থাৎ আদিকেন্দ্রিক। এদের মূলত হচ্ছে রাইবোজোম থাকে, সেটাও হচ্ছে 70S রাইবোজোম, এটাকে 70S রাইবোজোম থাকে এবং অন্য কোনো জিল্লিবদ্ধ কোনো অঙ্গাণুই এদের মধ্যে থাকে না। এছাড়া এদের যে নিউক্লিয়াস সেটা সুগঠিত না, তাই এদেরকে প্রাককেন্দ্রিক বলা হয়ে থাকে। এদের যে গঠনের বৈশিষ্ট্য ক্লাস 3 আমরা যেটা দেখেছিলাম, এটাতে একটা সার্কুলার ডিএনএ থাকতে পারে, যেটা প্লাজমিড হিসেবে অনেক সময় জেনেটিক্স রিকম্বিনেশন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা যায় এবং জেনেটিক বিভিন্ন বিক্রিয়া ঘটানো বা জেনেটিক্যাল বিভিন্ন গবেষণায় এই বৃত্তাকার ডিএনএটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এটি একটি দ্বিসূত্রক বৃত্তাকার ডিএনএ, তাই এটি সাইটোপ্লাজমে উপস্থিত থাকে এবং ক্রোমোজোমাল যেই হিস্টোন প্রোটিন এটাতে সাধারণত থাকে না। তো ব্যাকটেরিয়াল কোষে ডিএনএ অবস্থানের অঞ্চলটাকে বলা হয় মূলত হচ্ছে নিউক্লিয়য়েড। এদের যেই কোষ বংশবৃদ্ধি এটা মূলত হচ্ছে দ্বিবিভাজন প্রক্রিয়া, এদের বংশবৃদ্ধি হয়ে থাকে, অর্থাৎ একটি কোষ ভাগ হয়ে দুইটা ভাগে ভাগ হয়ে যায় এবং দুইটা নতুন ব্যাকটেরিয়ার উৎপত্তি ঘটায়। এরা মূলত হচ্ছে পরজীবী, অর্থাৎ অন্য কোনো জীবের উপর নির্ভরশীল হয় পুষ্টি এবং খাদ্য উপাদানের জন্য এবং সেখানেই বসবাস করে। কিছু কিছু ক্ষেত্রে মৃতজীবী, অর্থাৎ মৃত জীব, সেটা উদ্ভিদ হোক বা প্রাণী হোক, মৃত যেই দেহ অবশেষ সেটাকে পচানোর জন্য কাজে লাগে এবং সেখানে কিছু কিছু ব্যাকটেরিয়া দেখা যায় সেটা স্বনির্ভর, অর্থাৎ তারা পরজীবীও না মৃতজীবীও না। এরা অনেক সময় দেখা যায় যে সায়ানো ব্যাকটেরিয়ার মতন কিছু ব্যাকটেরিয়া আছে যারা সালোক সংশ্লেষণের সহায়তা করে, এদের বর্ণকণিকা ক্লোরোফিল উপস্থিত এদের দেহে। তো এই হচ্ছে ব্যাকটেরিয়ার সাধারণ কিছু বৈশিষ্ট্য। তবে কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো হচ্ছে ফাজ ভাইরাসের প্রতি খুবই সংবেদনশীল এবং তাদের ক্ষেত্রে দেখা যায় যে বেসিক কিছু রং ধারণ করতে পারে এবং রং ধারণের উপর নির্ভর করে এদেরকে আবার দুইটি ভাগেও ভাগ করা যায়, একটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, একটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার বিস্তৃতি এবং আবাসস্থল সম্পর্কে যদি বলা হয় তাহলে বলতে পারি যে ব্যাকটেরিয়া মূলত হচ্ছে মাটিতে, পানিতে, বাতাসে, ইভেন জীবদেহের বাহিরে এবং ভেতরে, অর্থাৎ প্রায় সর্বত্রই এরা বিরাজমান এবং মানুষের অঞ্চলেও খুবই প্রয়োজনীয় কিছু ব্যাকটেরিয়া বসবাস করে, যার মধ্যে হচ্ছে চেরিচিয়া কোলি আমাদেরকে ভিটামিন বি কমপ্লেক্স সরবরাহ করে থাকে, যেটাকে আমরা সংক্ষেপে কোলাই বলে থাকি। এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে এরা প্রকৃতিতে প্রচণ্ড ঠান্ডা এবং -70°C তাপমাত্রা থেকে শুরু করে প্রায় 80°C তাপমাত্রা পর্যন্ত এই ব্যাকটেরিয়াটা বেঁচে থাকে এবং মাটি এবং পানিতে যেখানে হচ্ছে জৈব পদার্থ বেশি, ব্যাকটেরিয়ার সংখ্যাও সেখানে বেশি হয়ে থাকে। জৈব পদার্থ সমৃদ্ধ সাধারণত আবাদি মাটিতে ব্যাকটেরিয়ার সংখ্যা সবচাইতে বেশি হয়ে থাকে এবং মাটি যত গভীরে যাওয়া যাবে এবং মাটিতে জৈব পদার্থের পরিমাণ তত কমতে থাকে এবং সাথে সাথে ব্যাকটেরিয়ার সংখ্যাও কমতে থাকে। তো জৈব পদার্থ সমৃদ্ধ যেই জলাশয়, যেটাকে আমরা পুকুর, নদী অথবা ডোবা নালা যেটাকে বলা হয়, সেখানে বিপুল পরিমাণে ব্যাকটেরিয়া বসবাস করে এবং বায়ুতে ব্যাকটেরিয়া আছে, তবে বায়ুস্তরের অনেক উঁচুতে ব্যাকটেরিয়া সাধারণত থাকে না। 1 গ্রাম মাটিতে প্রায় হচ্ছে 40 মিলিয়ন এবং 1 মিলিলিটার মিঠা পানিতে প্রায় 1 মিলিয়ন ব্যাকটেরিয়া থাকে। অসংখ্য ব্যাকটেরিয়া আছে যা কিনা উদ্ভিদ এবং প্রাণীদেহে পরজীবী হিসেবে বসবাস করে। অনেক ক্ষেত্রেই প্রাণীর অন্ত্রে মিথজীবী হিসেবেও সে কাজ করে।
তো ব্যাকটেরিয়ার শ্রেণীবিন্যাস যখন আমরা দেখতে চাই সেখানে হচ্ছে বিভিন্ন আঙ্গিকে ব্যাকটেরিয়ার শ্রেণীবিন্যাস করা হয়ে থাকে, যেটা এখানে লেখা হয়েছে যে ব্যাকটেরিয়ার সাধারণত কোষের আকৃতিগত শ্রেণীবিন্যাস বা শ্রেণীবিভাগ। অর্থাৎ আমরা বুঝতে পারতেছি এখানে মূলত হচ্ছে আকৃতিটা কিন্তু একটা বিশাল ফ্যাক্ট। ব্যাকটেরিয়ার আকৃতির অনুযায়ী ব্যাকটেরিয়াকে সাধারণত এখানে 8টি ভাগে ভাগ করা হয়েছে। একটিকে বলা হয় হচ্ছে কক্কাস, আরেকটির নাম হচ্ছে ব্যাসিলাস, ভিব্রিও, প্লাইরিয়াম, এছাড়া বহুরূপী, তারকাকার, বর্গাকার এবং ফিলামেন্টাস। তার মানে এখানে বোঝা যাচ্ছে ব্যাকটেরিয়া কিন্তু আকৃতিগতভাবে প্রায় 8টা ধরনের কথা এখানে বলা হয়েছে। এছাড়াও এই সকল ভাগের বাহিরেও আরও অসংখ্য শ্রেণীবিভাগ রয়েছে। যেমন কক্কাস মূলত হচ্ছে আমরা সেই সকল ব্যাকটেরিয়াকেই কক্কাস বলে থাকি যেগুলো সাধারণত আকৃতিগতভাবে প্রায় গোলাকার, এদেরকে কক্কাস বলা হয়। কক্কাস আবার হচ্ছে প্রায় 6 ধরনের কক্কাস রয়েছে। অর্থাৎ যখন কক্কাসটা দেখতে শুধুমাত্র ব্যাকটেরিয়া গোলাকার একা একা থাকে এবং একা একা এরকম গোলাকার যদি আমরা দেখি কোনো একটা ব্যাকটেরিয়া, সেটাকে আমরা বলি হচ্ছে মোনোকক্কাস বা মাইক্রোকক্কাস। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি হচ্ছে মাইক্রোকক্কাস ডেনিট্রিফিক্যান্স, এটি হচ্ছে একটি মাইক্রোকক্কাস বা মোনোকক্কাস, যেখানে হচ্ছে মাত্র একটি গোলাকার আকৃতির ব্যাকটেরিয়া, যেটাকে হচ্ছে আমরা মোনোকক্কাস বলে থাকি। দুইটি মিলে যদি এরকম গোলাকার ব্যাকটেরিয়া যদি জোড়ায় জোড়ায় থাকে, অর্থাৎ এক জোড়া অর্থাৎ দুইটি করে যদি এভাবে থাকে, তখন সেটাকে বলা হচ্ছে ডিপ্লোকক্কাস। এগুলো সাধারণত জোড়ায় জোড়ায় থাকে, এদেরকে ডিপ্লোকক্কাস নিউমোনিয়া, অর্থাৎ নিউমোনিয়া রোগের জন্য দায়ী যেই ব্যাকটেরিয়া, সেই ডিপ্লোকক্কাস নিউমোনিয়া এটাও কিন্তু একটা কক্কাস ভাইরাস, তবে সেটার কক্কাস ভাইরাসের আবার ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে ডিপ্লোকক্কাস। যখন 3টি গোলাকার ব্যাকটেরিয়া একই তলে আবদ্ধ থাকে বা একই তলে একত্রে বসবাস করে, তখন সেটাকে বলা হয় টেট্রাকক্কাস। অর্থাৎ টেট্রাকক্কাস কিন্তু যখন 3টির বেশি, টেট্রা মানে হচ্ছে 4টি, অর্থাৎ এরকম 4টি ভাইরাস যখন একত্রে এভাবে থাকে, তখন সেটাকে বলা হয় হচ্ছে টেট্রাকক্কাস। উদাহরণ হিসেবে তোমাদের বইতে গ্যাপস্কিয়া টেট্রাজেনা নামে একটি ব্যাকটেরিয়ার উদাহরণ দেওয়া হয়েছে। এরপরে স্ট্রেপ্টোকক্কাস বলা হয়েছে কক্কাসের আরেকটি ক্লাসিফিকেশন। সেটাতে দেখানো হয়েছে এরাও দেখতে সাধারণত গোলাকার এবং চেইন বা মালার মতন সাজানো থাকে। অর্থাৎ অনেকগুলো গোলাকার ব্যাকটেরিয়া যখন একটা আরেকটার মতন এরকম মালার মতন গঠন তৈরি করে, অর্থাৎ মালার মতন গঠন তৈরি করে একত্রে থেকে, তখন সেটাকে বলা হয়েছে স্ট্রেপ্টোকক্কাস। উদাহরণ হিসেবে স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিসের কথা বলা হয়েছে। এছাড়া পঞ্চম যেই কক্কাস ব্যাকটেরিয়াটা দেখা যায় সেটা হচ্ছে স্টেফাইলোকক্কাস। এগুলো সাধারণত গোলাকৃতির ব্যাকটেরিয়া এবং অনিয়মিত গুচ্ছাকারে সাজানো থাকে, যা দেখতে অনেকটা আঙ্গুরের থোকার নয়েও অনেক সময় দেখা যায়। অর্থাৎ অনেকগুলো কক্কাস যখন আঙ্গুরের থোকার মতন এভাবে একত্রে থাকে, তখন সেটাকে বলা হয় হচ্ছে স্টেফাইলোকক্কাস। এছাড়া সার্সিনা হচ্ছে 6ষ্ঠ কক্কাসের একটা ক্লাসিফিকেশন, যেখানে এগুলো দেখতে সাধারণত গোলাকার, তবে কক্কাস জাতীয় ব্যাকটেরিয়াগুলো একত্রে সমান সমান দৈর্ঘ্যে, প্রস্থে এবং উচ্চতায় একটি ঘনতলের মতন গঠন তৈরি করে, তখন এটাকে সার্সিনা বলা হয়। উদাহরণ হিসেবে সার্সিনা লটিয়া উদাহরণ দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে দেখতে অনেকটা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই হচ্ছে সমান, অনেকটা দেখতে হচ্ছে এরকম, এবং সেক্ষেত্রে দেখা যায় এটা ষড়ভুজাকৃতির অনেক সময় দেখা যায়, এটাকে বলা হয় হচ্ছে সার্সিনা। এগুলো হচ্ছে মূলত কক্কাসের শ্রেণীবিন্যাস। এছাড়া ব্যাসিলাস, যেটাকে আমরা বলি হচ্ছে রড শেপ ব্যাকটেরিয়া, অর্থাৎ দণ্ডাকৃতির ব্যাকটেরিয়াকে ব্যাসিলাস ব্যাকটেরিয়া বলা হয়ে থাকে। সেক্ষেত্রে উদাহরণ হিসেবে ব্যাসিলাস অ্যালভাস, এছাড়া ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম, খুবই নাম করা একটি ব্যাকটেরিয়া, অনেকগুলো রোগের জন্য দায়ী এই ক্লস্ট্রিডিয়াম। এছাড়া সিউডোমোনাস ট্যাবাসি, এটাও কিন্তু আরেকটি ব্যাসিলাস বা রড শেপ ব্যাকটেরিয়ার উদাহরণ। একইভাবে কক্কাসের মতন ব্যাসিলাসটাকেও অনেকগুলো ভাগে ভাগ করা যেতে পারে। সেটা হচ্ছে যেমন যদি একটি রড আকৃতির ব্যাকটেরিয়া এককভাবে থাকে, তখন সেটাকে বলা হচ্ছে মোনোব্যাসিলাস, এবং মোনোব্যাসিলাসটা দেখতে ঠিক এরকম, একটি রড শেপ ছোট একটি ব্যাকটেরিয়া।
এটা যেমন হচ্ছে উদাহরণ হিসেবে তোমাদের বইতে দেওয়া হয়েছে ব্যাসিলাস অ্যালবাস এবং ইকোলাই, যেটা আমরা কিছুক্ষণ আগে বললাম মানুষের অন্ত্রে থাকে, সেই ইস্চেরিচিয়া কোলি বা ইকোলাই এটাও একটা মনোব্যাসিলাস ব্যাকটেরিয়া। এছাড়া ডিপ্লোব্যাসিলাস, যেটা দুইটা ব্যাসিলাস ব্যাকটেরিয়া যখন একত্রে যুক্ত অবস্থায় থাকে তখন সেটাকে বলা হয় ডিপ্লোব্যাসিলাস, অর্থাৎ সেক্ষেত্রে হচ্ছে দুইটা রড শেপ ব্যাকটেরিয়া যখন পাশাপাশি থাকে তখন সেটাকে বলা হয় ডিপ্লোব্যাসিলাস। সেক্ষেত্রে উদাহরণ হিসেবে মোরাজেলা ল্যাকুনেটা এটা একটি ডিপ্লোব্যাসিলাসের উদাহরণ। এরপরে স্ট্রেপ্টোব্যাসিলাস এটি আরেকটি ব্যাসিলাসের উদাহরণ। সেটা হচ্ছে মূলত দুইয়ের অধিক ব্যাসিলাস যখন ব্যাকটেরিয়া একত্রে যুক্ত হয়ে লম্বা সূত্রাকৃতির একটি গঠন তৈরি করে তখন সেটাকে স্ট্রেপ্টোব্যাসিলাস বলা হয়ে থাকে। যেমন স্ট্রেপ্টোব্যাসিলাস মনিলিফর্মেস, যেমন এরকম যদি হয় বিশাল একটা মালার মতন গঠন তৈরি করে তখন সেটাকে বলা হয় স্ট্রেপ্টোব্যাসিলাস। এছাড়া কক্কোব্যাসিলাস রয়েছে, যখন ব্যাকটেরিয়াগুলো সমান লম্বা এবং কতগুলো ডিম্বাকৃতি আর মানে সমান লম্বা বিশিষ্ট হয়ে কতগুলো ডিম্বাকৃতির মতন গঠন তৈরি করে তখন তাকে হচ্ছে কক্কোব্যাসিলাস বলা হয়। যেরকম উদাহরণ হিসেবে এখানে দেখানো হয়েছে অনেকটা হচ্ছে এরকম, পুরোটা সোজা করলে আসলে এটা হচ্ছে রড শেপই হবে, কিন্তু এটা হচ্ছে গোলের মতো তৈরি করে, এটাকে বলা হয় কক্কোব্যাসিলাস। এছাড়া প্যালিসেড ব্যাসিলাস, কখনো কখনো ব্যাসিলাস জাতীয় অর্থাৎ রড শেপ যে ব্যাকটেরিয়াগুলো পাশাপাশি সমান্তরালভাবে অবস্থান করে এবং অলিক টিস্যুর ন্যায় গঠন তৈরি করে তখন সেগুলোকে প্যালিসেড ব্যাসিলাসও বলা হয়ে থাকে। এছাড়া তোমাদের বইতে ভিব্রিও এবং স্পাইরিলাম বহুরূপী, স্টিলেট বা তারকাকৃতির, বর্গাকৃতির এবং ফিলামেন্টাস এ সকল ব্যাকটেরিয়ার আকৃতিগতভাবে শ্রেণীবিন্যাস করা হয়েছে। মূলত ভিব্রিও শব্দের অর্থ হচ্ছে কমাকৃতির ব্যাকটেরিয়া, অর্থাৎ ব্যাকটেরিয়াটা দেখতে যখন এরকম কমাকৃতির হয়ে থাকে তখন সেটাকে বলা হয় হচ্ছে ভিব্রিও, অর্থাৎ সেক্ষেত্রে হচ্ছে গঠনটা অনেকটা কমার মতন হয়ে থাকে, তো এটাকে বলা হয় হচ্ছে ভিব্রিও ব্যাকটেরিয়া। ভিব্রিও কলারি, যেটা কিনা কলেরা রোগের জন্য দায়ী একটি ব্যাকটেরিয়া, সেই ভিব্রিও কলারি কিন্তু কমাকৃতির বা ভিব্রিও আকৃতির একটি ব্যাকটেরিয়া। এরপরে স্পাইরিলাম বা বহুবচনে স্পাইরিলা, এটা নামকরা একটি ব্যাকটেরিয়া যা কিনা স্পাইরাল বা পেঁচানো সর্পিল আকার একটি ব্যাকটেরিয়া। উদাহরণ হিসেবে স্পাইরিলাম মাইনাস, এটাও গবেষণার কাজে খুবই ব্যবহৃত হয়। এটা একটি স্পাইরিলাম ব্যাকটেরিয়া বা সর্পিল আকার পেঁচানো আকৃতির ব্যাকটেরিয়া হয়ে থাকে। এছাড়া বহুরূপী বা নিউমরফিক যেটাকে বলা হয় সুনির্দিষ্ট আকারবিহীন যে ব্যাকটেরিয়া যেগুলো প্রয়োজন অনুসারে আকারটা চেঞ্জ করতে পারে। রাইজোবিয়াম খুবই নামকরা একটি ব্যাকটেরিয়া, রাইজোবিয়ামের যে ব্যাকটেরিয়াগুলো এগুলোও কিন্তু বহুরূপী একটি ব্যাকটেরিয়ার উদাহরণ। এছাড়া হচ্ছে স্টিলেট বা তারকাকার অর্থাৎ তারার মতন দেখতে কিছু ব্যাকটেরিয়া রয়েছে যেগুলোকে স্টিলেট বা তারকাকার ব্যাকটেরিয়ার প্রকারভেদের মধ্যে রাখা হয়েছে। উদাহরণস্বরূপ তোমাদের বইতে দেওয়া হয়েছে স্টেলা গণের যে সকল প্রজাতি রয়েছে সেগুলোকে রাখা হয়েছে। এছাড়া বর্গাকৃতির কিছু ব্যাকটেরিয়া রয়েছে যারা হচ্ছে 4টা বাহু বিশিষ্ট ব্যাকটেরিয়া, এটা দেখতে অনেকটা বর্গাকৃতির, এরকম হচ্ছে বর্গাকৃতির গঠন তৈরি করেছে, এটাকে বলা হয় হচ্ছে বর্গাকার বা স্কোয়ার শেপড ব্যাকটেরিয়া। সবার লাস্টে যেটা রয়েছে সেটা হচ্ছে ফিলামেন্টাস ব্যাকটেরিয়া মূলত হচ্ছে দেখতে অনেকটা সূত্রাকার হয়, এরা হচ্ছে দেখতে অনেকটা সুতার মতন হয়ে থাকে, এদেরকে বলা হয় মূলত হচ্ছে ফিলামেন্টাস। দেখতে অনেকটা এরকম লম্বা, এটা কিন্তু রড শেপ, লম্বা করলে হচ্ছে রড এর মতন হয় কিন্তু এটা লম্বা সুতার মতন দেখতে, এটাকে বলা হয় ফিলামেন্টাস ব্যাকটেরিয়া। এছাড়া রঞ্জকের উপস্থিতির ভিত্তিতেও ব্যাকটেরিয়াকে প্রকারভেদ করা হয়েছে, চলো দেখি। রঞ্জকের ভিত্তিতে মূলত হচ্ছে ব্যাকটেরিয়াকে 2টা ভাগে ভাগ করা হয়ে থাকে, একটাকে বলা হয়েছে গ্রাম পজিটিভ, আরেকটির নাম হচ্ছে গ্রাম নেগেটিভ। মূলত এটা 1884 সালে ড্যানিশ চিকিৎসক হ্যান্স ক্রিস্টিয়ান গ্রাম বিজ্ঞানীর
একটি গবেষণাগারে তিনি ব্যাকটেরিয়ার জন্য রঞ্জক পদ্ধতি উদ্ভাবন করেন, যাকে বলা হয় গ্রাম স্টেইনিং বা গ্রাম রঞ্জক পদ্ধতি। স্লাইডে তিনি ব্যাকটেরিয়ার যে স্মেয়ার নেন তাতে তিনি ক্রিস্টাল ভায়োলেট নামক একটি রঞ্জক পদার্থ দেন। এরপর তিনি সেটার মধ্যে কয়েক ফোঁটা আয়োডিন যোগ করেন। এরপর এটি অ্যালকোহলে ধুয়ে যখন সেফ্রানিন এর লাল রং এটাকে কাউন্টার স্টেইন করেন সেফ্রানিনের লাল রং দিয়ে, তখন দেখা যায় যে সকল ব্যাকটেরিয়া ভায়োলেট রং ধরে রাখে তারা হলো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, আর তখন সেটা দেখতে ব্লু থেকে পার্পল এই রকমের কালার দেখায়, অর্থাৎ সেই ক্ষেত্রে হচ্ছে কালারিং শো করে, যেটা উদাহরণ হিসেবে এখানে তোমাদের বইতে দেওয়া হয়েছে ব্যাসিলাস সাবটিলিস। এটা একটি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। এই সকল ব্যাকটেরিয়াতে দেখা যায় যে ক্রিস্টাল ভায়োলেট দিয়ে ধোয়ার পরে সেটাকে যদি আয়োডিন সংযুক্ত করা হয়, পরবর্তীতে স্যাফরানিন দিয়ে ধুয়ে ফেললেও সেই কালারটা থেকে যায়, ব্লু কালারটা থেকে যায়, এবং এটাকে আমরা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া বলে থাকি। তো এটা মূলত হচ্ছে স্যাফরানিনের লাল রঙটা ধরে রাখে, এবং আর যে সকল ব্যাকটেরিয়াটা মূলত হচ্ছে ক্রিস্টাল ভায়োলেট রঙটা ধুয়ে চলে যায় কিন্তু স্যাফরানিলের যে লাল রঙটা ধরে রাখে সেটাকে বলা হয় হচ্ছে নেগেটিভ, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এবং এক্ষেত্রে দেখা যায় পিঙ্ক থেকে লাল রং হয়, অর্থাৎ গ্রাম পজিটিভের ক্ষেত্রে আমরা যেটা দেখতেছি সেটা মূলত ক্রিস্টাল ভায়োলেটের কালারটা সে ধরে রাখে বিধায় সেটা হচ্ছে গ্রাম পজিটিভ, কারণ সে হচ্ছে স্যাফরানিনের কালারটা দিয়ে ধুয়ে যায় না। পক্ষান্তরে যদি স্যাফরানিনের কালার যখন আমি দিব ক্রিস্টাল ভায়োলেটের উপরে, তখন ক্রিস্টাল ভায়োলেটটা যদি ধুয়ে চলে যায় এবং স্যাফরানিলের যেই লাল রঙটা থাকে বা পিঙ্ক কালারটা থাকে, সেই ক্ষেত্রে সেটাকে বলবো আমরা গ্রাম নেগেটিভ। স্যালমোনেলা টাইফি এটা একটি মূলত হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। চিকিৎসা ক্ষেত্রে গ্রাম স্টেইনিং অত্যন্ত প্রয়োজনীয় একটি পদ্ধতি, কারণ এটার মাধ্যমে আমরা ব্যাকটেরিয়াকে মূলত হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এই দুইটা ভাগে ভাগ করে ফেলি। এবং ঔষধ শিল্পে এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ পেনিসিলিন জাতীয় যেই অ্যান্টিবায়োটিক ঔষধ এগুলো মূলত হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর উপাদান পেপটাইডোগ্লাইকেন উৎপাদন বন্ধ করে দেয়। তো ফলে নতুন সৃষ্ট কোষ সেখানে টিকে থাকতে পারে না। আবার টেট্রাসাইক্লিন বা স্ট্রেপ্টোমাইসিন জাতীয় ঔষধ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার প্রোটিন সংশ্লেষ বন্ধ করে দেয়, তাই নতুন সৃষ্ট কোষ তখন টিকে থাকতে পারে না। এভাবেই রোগী মূলত হচ্ছে আরোগ্য লাভ করে। তো আমরা যদি ডিটেক্টই করতে না পারি যে কোনটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আর কোনটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার জন্য আক্রমণ হয়েছে বা একটা রোগী অসুস্থ হয়েছে, তাহলে কিন্তু আমরা সেই অনুযায়ী ঔষধ দিতে পারবো না। পেনিসিলিন যদি আমরা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আক্রান্ত রোগীর ক্ষেত্রে দিয়ে যাই, তখন কিন্তু সে সুস্থ হবে না। আবার একইভাবে গ্রাম পজিটিভের ক্ষেত্রে যদি আমরা টেট্রাসাইক্লিন বা স্ট্রেপ্টোমাইসিন জাতীয় ওষুধ দিই, সেক্ষেত্রে কিন্তু সে সুস্থ হবে না। তাই এই রঞ্জক পদ্ধতি বা হচ্ছে এই যে স্টেইনিং পদ্ধতি, গ্রাম রঞ্জন পদ্ধতিভাবে যে ব্যাকটেরিয়াকে আমরা ক্লাসিফিকেশন করতেছি গ্রাম পজিটিভ অথবা গ্রাম নেগেটিভ, এটার উপরেই কিন্তু ডিফাইন করে যে আমি কখন পেনিসিলিন জাতীয় অ্যান্টিবায়োটিক ওষুধ ইউজ করব আর কখন স্ট্রেপ্টোমাইসিন বা টেট্রাসাইক্লিন জাতীয় ওষুধ দিব। তাই চিকিৎসা বিজ্ঞানে এই গ্রাম পজিটিভ বা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ধারণাটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে ক্লস্ট্রিডিয়াম, স্ট্রেপ্টোকক্কাস, স্টেফাইলোকক্কাস, অ্যাক্টিনোব্যাকটেরিয়া, এগুলো ব্যাকটেরিয়াও কিন্তু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, এবং এগুলো থেকে বাঁচার জন্য আমরা কিন্তু সে পেনিসিলিন জাতীয় ওষুধ দিয়ে থাকি। আবার দেখা যায় যে এন্টারোব্যাকটেরিয়া এবং সকল সায়ানোব্যাকটেরিয়া, তারপর সিগেলা, তারপর হচ্ছে সালমোনেলা, তারপর হচ্ছে রাইজোবিয়াম, ভিব্রিও, ইকোলারেই, এগুলা কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। সেক্ষেত্রে কিন্তু আমরা টেট্রাসাইক্লিন বা স্ট্রেপ্টোমাইসিন জাতীয় ঔষধ সাধারণত গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার প্রোটিন সংশ্লেষ বন্ধ করে দেয়, এবং সেই ক্ষেত্রে কিন্তু এই সকল ওষুধই ব্যবহার করা হয়ে থাকে। তাই আমাদের যে নিজস্ব গবেষণাগার, সেখানে দেখা যায় প্রমাণিত হয়েছে বাংলাদেশে যে বহু গাছপালা আছে যাদের নির্যাস মূলত গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে খুবই কার্যকর, এবং পার্শ্ব প্রতিক্রিয়া বিশিষ্ট অ্যান্টিবায়োটিকের পরিবর্তে অনেক ক্ষেত্রে আমরা উদ্ভিদের নির্যাসও ব্যবহার করে থাকি, যে ক্ষেত্রে হচ্ছে পলিগোনাম ল্যাপাথিওফলিয়াম, যেই এমন কিছু একটি আগাছা রয়েছে, একটি আগাছা যেটা হচ্ছে প্রয়োজন ছাড়া অন্য কোনো আগাছা যেন আমরা এই ধরনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এমন একটি আগাছা যেটা দিয়ে আমরা হচ্ছে নির্যাস ব্যবহার করে আমরা এই ব্যাকটেরিয়াগুলো ধ্বংস করতে পারি।
এছাড়া আমরা প্রয়োজন ছাড়া অন্য কোনো যাতে আগাছা নষ্ট না করি সেদিকেও খেয়াল রাখা প্রয়োজন। তাই গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আইডেন্টিফাই করা খুবই জরুরি। এছাড়া আমরা ফ্লাজেলার উপস্থিতিতেও ব্যাকটেরিয়াকে ক্লাসিফিকেশন করি, চলো দেখি সেটা। ফ্লাজেলার উপস্থিতিতে যদি ব্যাকটেরিয়াকে ক্লাসিফিকেশন করা হয়, এটা মূলত তোমাদের জানার জন্য বলা হয়েছে ক্লাসটা, এটাতে আমরা অ্যাড করেছি ক্লাসটি। সেখানে হচ্ছে ফ্লাজেলার উপস্থিতিতে ব্যাকটেরিয়াকে মূলত হচ্ছে 6টি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে অ্যাট্রিকাস, এদের কোষে সাধারণত দেখা যায় যে এদের কোষে কোনো ফ্লাজেলাই থাকে না। এরা মূলত হচ্ছে এরকম জাস্ট একটা রড শেপ অথবা হচ্ছে গোলাকার শেপ হয়ে থাকে, তো এদের কোনো ফ্লাজেলা থাকে না। আর একটা হচ্ছে মনোট্রিকাস, যেটার ক্ষেত্রে দেখা যায় যে একটা জাস্ট ফ্লাজেলা থাকতে পারে। এরপর হচ্ছে অ্যাম্ফিট্রিকাস, এই কোষের সাধারণত এক প্রান্তে একটি ফ্লাজেলাম থাকে এবং অন্য প্রান্তে আরেকটি ফ্লাজেলাম থাকে, অর্থাৎ জিনিসটা হচ্ছে এরকম দুই পাশে দুইটা ফ্লাজেলা থাকে, এটাকে বলা হচ্ছে অ্যাম্ফিট্রিকাস। এছাড়া সেফালোট্রিকাস এদের কোষের এক প্রান্তে একগুচ্ছ ফ্লাজেলা থাকে। এদের ক্ষেত্রে দেখা যায় যে জাস্ট একটি কোষের এক সাইডে হচ্ছে একগুচ্ছ এরকম অসংখ্য ফ্লাজেলা থাকে, এটাকে বলা হচ্ছে সেফালোট্রিকাস। এছাড়া লফোট্রিকাস নামক আরেকটি ব্যাকটেরিয়া রয়েছে, যাদের হচ্ছে কোষের দুই প্রান্তেই হচ্ছে দুই গুচ্ছ, অর্থাৎ প্রত্যেক প্রান্তে একগুচ্ছ করে কিন্তু ফ্লাজেলা রয়েছে, এটাকে বলা হয় হচ্ছে লফোট্রিকাস। এছাড়া পেরিট্রিকাস নামক আরেকটি প্রকারভেদ রয়েছে, যেখানে সব দিকেই ব্যাকটেরিয়ার ফ্লাজেলা থাকে, অর্থাৎ শরীরের সমস্ত জায়গাতেই কিন্তু তার ফ্লাজেলা রয়েছে। তো এই ধরনের গঠনেও কিন্তু দেখা যায় যে গঠনের উপর ভিত্তি করে ব্যাকটেরিয়াকে ক্লাসিফিকেশন করা হয়ে থাকে। তো এই ছিল মূলত হচ্ছে ব্যাকটেরিয়ার বিভিন্ন ক্লাসিফিকেশন। তোমাদের ছবিগুলো আরেকবার আমি দেখাচ্ছি এবং সাথে নামগুলো দেখাচ্ছি, তোমাদের বইয়ের কিছু ছবি রয়েছে। প্রথমেই দেখানো হয়েছে যে কক্কাসের সংক্রান্ত যে সকল ব্যাকটেরিয়া, সেখানে ছবিটা আরও সুন্দর করে দেখানো হয়েছে এখানে। এটা হচ্ছে প্রথমে হচ্ছে একটি মাত্র যেই মুক্ত যেই ব্যাকটেরিয়াগুলো রয়েছিল সেগুলোকে ভাগ করা হয়েছে, সেটাকে মনোকক্কাস, এরপরে হচ্ছে ডিপ্লোকক্কাস দেখানো হয়েছে, এছাড়া টেট্রাকক্কাস দেখানো হয়েছে, 4 নম্বরে যেটা দেখা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস, 5 নম্বরে হচ্ছে স্টেফাইলোকক্কাস এবং 6 নম্বরে সার্সিনা জাতীয় ব্যাকটেরিয়াকে দেখানো হয়েছে। ব্যাসিলাসের প্রকারভেদের ক্ষেত্রে এখানে দেখানো হয়েছে, প্রথমে দেখানো হয়েছে মোনোব্যাসিলাস, 2 নম্বরে দেখানো হয়েছে হচ্ছে ডিপ্লোব্যাসিলাস, 3 নম্বরে সেটা হচ্ছে স্ট্রেপ্টোব্যাসিলাস এবং ঘ নাম্বার সেটা হচ্ছে দেখানো হয়েছে কমাকৃতির, নাম্বার সেটা হচ্ছে স্পাইরিলাম। এছাড়া 6 নম্বরে হচ্ছে বহুরূপী, এটার কোনো নির্দিষ্ট আকার আকৃতি নেই। 6 নম্বরে দেখানো হয়েছে তারকা আকৃতির এবং ঝ নাম্বার সেটাতে দেখানো হয়েছে বর্গাকৃতির ব্যাসিলাস ব্যাকটেরিয়া। সবার শেষে ফ্লাজেলার উপস্থিতিতে আমরা যে ব্যাকটেরিয়াগুলোকে ক্লাসিফিকেশন করেছি সেখানে দেখানো হয়েছে যে 1 নম্বরে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে ফ্লাজেলা বিহীন, যেটাকে বলা হয় হচ্ছে অ্যাট্রিকাস, একটি মাত্র ফ্লাজেলা যুক্ত মনোট্রিকাস, 2টা ফ্লাজেলা যুক্ত সেটা হচ্ছে অ্যাম্ফিট্রিকাস, এক গুচ্ছ ফ্লাজেলা শুধুমাত্র একদিকে রয়েছে সেটাকে বলা হয়েছে হচ্ছে সেফালোট্রিকাস। 5 নম্বরে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে লফোট্রিকাস, দুই পাশে দুই গুচ্ছ, অর্থাৎ প্রত্যেক পাশে এক গুচ্ছ করে টোটাল 2 গুচ্ছ লফোট্রিকাস ব্যাকটেরিয়া দেখানো হয়েছে। আরেকটি ব্যাকটেরিয়া যেটা হচ্ছে সমস্ত শরীরেই অর্থাৎ চারিদিকেই হচ্ছে ফ্লাজেলা রয়েছে, সেটাকে পেরিট্রিকাস, এটার গঠন এখানে দেখানো হয়েছে। তো আশা করি আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। যদি কোনো কোশ্চেন থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। তোমাদের উপস্থিতি নিশ্চিত করার জন্য নাম এবং রোলটি কমেন্ট বক্সে লিখতে ভুল করবে না। যারা কষ্ট করে আজকের ক্লাসটি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই করছি।